আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সকলকেই। আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা এই দুর্যোগকালীন সময়ে বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মূল ক্লাসে শুরু করার আগে আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ রফিকুর রহমান মণ্ডল, সিনিয়র সহকারী শিক্ষক, আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাস দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং একটি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলেরই জানা উচিত, এই দেশটা সম্পর্কে আমাদের জানা উচিত। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু স্ক্রিনে কিছু দৃশ্য দেখে নিয়ে একটু ধারণা লাভের চেষ্টা করবো যে আসলে আমরা কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আসলে তোমরা বইটার সাথে তোমাদের সম্পৃক্ততা কেমন আছে, ছবিগুলো দেখলেই বলতে পারবে নিশ্চয়ই তোমরা যে আজকে আমরা কোন টপিক্সের উপর বা কোন অধ্যায়ের উপর আমরা আলোচনা করব। একটু স্ক্রিনের দিকে আমরা তাকাই যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ছবি আমরা এখানে দেখব। দেখো তোমরা যে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের দৃশ্য, এটা হচ্ছে নদ নদী, সমতল ভূমি দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশের বিস্তীর্ণ সবুজ ক্ষেত। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে দুর্যোগ থেকে রক্ষা করার যে একটি ঢাল হিসেবে আমরা জানি যে আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ একটি সম্পদ সুন্দরবন। তো শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম শ্রেণীর কোন অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব? বুঝতে পারতেছ? আচ্ছা, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু বিষয়ক পাঠ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের আমাদের পাঠ হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু বিষয়ক। তো আজকের এই পাঠটা দেখার পরে বা এই পাঠটা পড়ার পরে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আমরা দক্ষতা অর্জন করব বা জ্ঞান লাভ করব সেই বিষয়গুলো এক নজরে আমরা দেখে নিই। যে আজকের অধ্যায়টা থেকে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমানা কতটুকু কেমন সেটা নির্ধারণ করতে পারবো, বলতে পারবো। বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ এবং এর গঠন কীরকম সেটাও আমরা করতে পারবো। এছাড়াও আমরা ভূপ্রাকৃতিক গঠন কিভাবে জনসংখ্যার বিস্তরণে প্রভাব বিস্তার করে তা বিশ্লেষণ করতে পারবো। তো আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় আমরা এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছি, একটু লক্ষ্য রাখো স্ক্রিনের দিকে যে বাংলাদেশের মানচিত্রটি লক্ষ্য করে এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমানা বলো। আমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মানচিত্রের সাইডগুলোতে আমরা কতগুলো ডিগ্রি সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোর দিকেও আমরা একটু লক্ষ্য রাখবো। পরবর্তী আগাম বিষয়গুলোতে আমাদের বুঝতে সহজ হবে। আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি, এই মানচিত্রে বিভিন্ন জায়গা এবং তার আমরা প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, আবহাওয়া এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো বাংলাদেশের মানচিত্রে পৃথিবীর কোন জায়গায় বাংলাদেশটা অবস্থিত সেই বিষয়টা আমরা এক নজর দেখে নেব। যে আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ। এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে বাংলাদেশের অবস্থান। তো বাংলাদেশ আমরা যে ভৌগোলিক যে অন্যান্য অধ্যায়গুলো অক্ষাংশ, দ্রাঘিমাংশ আমরা এর আগে পড়েছি, সেই অনুযায়ী বাংলাদেশের যে অবস্থান বিশ্ব মানচিত্রে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে বাংলাদেশের অবস্থান। অর্থাৎ আমরা জানি যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে যে এগুলো কি কাজে ব্যবহার হয়। যে কাল্পনিক রেখাগুলো আমরা পৃথিবীর মানচিত্রে বা পৃথিবীর উপর দিয়ে কল্পনা করি, সেই অনুযায়ী বাংলাদেশ কিন্তু পৃথিবীর যে জায়গাটাতে অবস্থিত সেটা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88 ডিগ্রি
1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ যে অঞ্চল, যেকে ক্রান্তীয় অঞ্চল বলা হয়, সেই কর্কট ক্রান্তি রেখা 37.5 ডিগ্রি যে উত্তর গোলার্ধে রয়েছে 37.5 ডিগ্রি রেখার উপর দিয়ে অতিক্রম করেছে বাংলাদেশের। এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত বাংলাদেশকে যদি আমরা পূর্ব পশ্চিমে বিস্তৃতি দেখি, তাহলে এর বিস্তৃতি হবে এই ঠিক পূর্ব থেকে পশ্চিম দিকে এর বিস্তৃতি হবে 440 কিলোমিটার, এবং উত্তর ও উত্তর পশ্চিম থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত এর বিস্তৃতি হচ্ছে 760 কিলোমিটার। অর্থাৎ আমরা যদি এই পশ্চিম এবং পূর্ব দিকে বাংলাদেশের বরাবর একটি রেখা টানি বা অবস্থান আমরা সীমানা যদি নির্ধারণ করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এর দূরত্ব হবে 440 কিলোমিটার সর্বোচ্চ, এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত ঠিক এখান থেকে এই পর্যন্ত এটার দূরত্ব হবে 760 কিলোমিটার। এবং আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। এই হচ্ছে বিশ্ব মানচিত্র বা বিশ্বের বুকে বাংলাদেশের একটি ভৌগোলিক অবস্থান। আমরা এই বিষয়ে আরও ভূগোলের যে অন্যান্য অংশগুলো রয়েছে, যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে তো ভালো, যদি না জানা থাকে আমরা পরবর্তী ক্লাসে আবার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নিয়ে আলোচনা করব, যে অবস্থানটা এখানে বাংলাদেশকে দেখানো হচ্ছে। যাই হোক, তো বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক ভৌগোলিক অবস্থান, এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান, এটা আমরা সবাই জানি। এবং বাংলাদেশ একটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সমগ্র বাংলাদেশে সামান্য পাহাড়ি অঞ্চল রয়েছে, সীমিত কিছু উঁচু ভূমিও রয়েছে, এবং বিস্তীর্ণ এই দেশটি নদী বিধৌত একটি বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। এবং এদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল। এর প্রকৃতিটা হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে এদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল। বাংলাদেশের জলবায়ু বলা চলে মোটামুটি সমভাবাপন্ন, এবং এখানে আমরা জানি যে মৌসুমি বায়ুর ব্যাপক প্রভাব রয়েছে। এই মৌসুমি বায়ুর কারণে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর আগমন ঘটে, এবং এই ঋতুর কারণে আবার আমাদের দেশের আবহাওয়ার এবং জলবায়ুর কিছু পার্থক্য আমরা অনুভব করি। জলবায়ুর কারণে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, কখনো অতিবৃষ্টি হয়, কখনো বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, যা মানুষের জীবনকে কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত করে। যাই হোক, আমরা বাংলাদেশের যেহেতু ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করছি, জলবায়ুটা আমরা পরে আলোচনা করব। তা ভূপ্রাকৃতিকভাবে বাংলাদেশের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আলোকে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোকে কতগুলো ভাগে বিভক্ত করা হয়েছে। তো এই বাংলাদেশের সামান্য পরিমাণ উঁচু ভূমিও রয়েছে, বিস্তীর্ণ সমভূমিও রয়েছে, কিছু পাহাড়ি অঞ্চলও রয়েছে। যাই হোক, প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এই পৃথিবীর এই 3টি শ্রেণীর মধ্যে আমরা জানি যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ রয়েছে, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ রয়েছে, এবং সাম্প্রতিককালে প্লাবন সমভূমি রয়েছে। প্লাবন সমভূমি রয়েছে এই কারণে যে এই বিস্তীর্ণ অঞ্চলটি দীর্ঘদিন, অনেক দিন আগে একেবারে এক প্লাবনের মধ্যে দিয়ে পরিবাহিত হয়ে এই সমভূমিটা গঠিত হয়েছে। এর মাটি অনেক উর্বর। এগুলো আমরা আরও ডিটেলস আলোচনা করব ওই টপিকসটাতে। বাংলাদেশ পৃথিবীর, আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী। এরকম নদ নদীর সংখ্যা বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 700টির মতো হবে। বাংলাদেশের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। আমরা জানি যে আমাদের সব বড় নদীগুলোরই উৎপত্তি কিন্তু ভারতে এবং হিমালয়ের, সেখান থেকেই কিন্তু সব নদীগুলো, যেহেতু বাংলাদেশ অঞ্চলটি, বাংলাদেশ দেশটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু, ফলে আমরা নদীগুলোর দিকে তাকালে লক্ষ্য করব যে বাংলাদেশের সব নদীগুলোই কিন্তু একটা সময় গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদ নদী তো রয়েছে, পাশাপাশি পাহাড়ি অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটি নদীর পলল দ্বারা গঠিত। এই সমভূমি, আমাদের যে কিছু অংশ পাহাড়ি অঞ্চল আছে সেটুকু বাদ দিয়ে আর প্লাইস্টোসিনকালে কিছু সমানসমূহ বাদ দিয়ে বাংলাদেশের বেশিরভাগ জমি কিন্তু পলল দ্বারা গঠিত সমভূমি। এটি কিন্তু উর্বর ভূমি। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের সামান্য পরিমাণে উঁচু ভূমিও রয়েছে। তো বাংলাদেশের মানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে।
করা করা হয়েছে, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই 3 ভাগে বাংলাদেশের ভূ প্রকৃতিকে ভাগ করে আমরা পরবর্তীতে বিশ্লেষণ করব। তো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি। স্ক্রিনের দিকে তাকাও। টারশিয়ারি যুগের পাহাড়গুলো দেখো, যে বাংলাদেশের পাহাড়গুলো বাংলাদেশের মোট ভূমির, বাংলাদেশের যতটুকু আয়তন তার 12% এলাকা নিয়ে কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত। আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছরেরও আগে, যে সময় আমরা জানি যে হিমালয় পর্বত উত্থিত হয়েছিল, সেই সময় আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলোর সৃষ্টি হয়েছিল। তবে বাংলাদেশের অঞ্চল ভিত্তিতে এই পাহাড়গুলোকে আমরা 2টি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, আর একটি হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। তোমরা এখানে লক্ষ্য রাখছো দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহের মধ্যে যে এই যে এইদিকে এই স্ক্রিনের দিকে তাকাও, যেখানে তোমরা দেখলেই লক্ষ্য করলে বুঝতে পারবা যে একেবারে বে অফ বেঙ্গলের ডান পাশে দেখা যায় মায়ানমারের এই পাশে কত। আচ্ছা, আমরা এটা ডিটেলস আলোচনা করছি, পরের স্লাইডে আমরা যাই, দেখলেই তোমরা তখন বুঝতে পারবা যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ 2 ভাগে ভাগ করা। তার মধ্যে একটি হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড়সমূহ রয়েছে, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রামের পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং বিজয়, এটি বান্দরবানে অবস্থিত, যার উচ্চতা 1231 মিটার। এবং আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, এটা পরিচিত নাম। আরেকটি যে শৃঙ্গ রয়েছে কিউকারাডাং, বান্দরবানে এটিও অবস্থিত, এর উচ্চতা মাত্র 1 মিটার কম, 1230 মিটার। এছাড়াও এই অঞ্চলে আরও কিছু পাহাড় রয়েছে যেগুলো নাম হচ্ছে মোদক মুয়াল, যার উচ্চতা হচ্ছে 1000 মিটার। এছাড়াও পিরামিড রয়েছে 915 মিটার। এই পাহাড়গুলো ওই অঞ্চলে রয়েছে। এই পাহাড়গুলো যে বৈশিষ্ট্য দ্বারা, যে উপাদানগুলো দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে বেলে, কর্দম ও শেল পাথর দ্বারা এই অঞ্চলের পাহাড়গুলো গঠিত। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো তো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো সম্পর্কে। আমরা মানচিত্রের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে আমাদের যে সিলেট অঞ্চলটি রয়েছে, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এই অঞ্চলটি গঠিত। আমরা বিভিন্ন সময় শীতকালে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, জায়গাগুলো কিন্তু একদম গুরুত্বপূর্ণ, বাংলাদেশে কিন্তু একটি পর্যটন এলাকা। এখানকার পাহাড়, এর আগের পাহাড়গুলোর উচ্চতা ছিল, দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা ছিল 610 মিটার, আর এই অঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা হচ্ছে 244 মিটার, এর বেশি নয়। উত্তরের পাহাড়গুলো, যেহেতু এগুলো পাহাড়ের উচ্চতা মানে এত বেশি নয়, স্থানীয়ভাবে এর একটা নামও দেওয়া আছে সে জায়গাগুলোতে, যে আমরা জানি যে উত্তরের এই পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এই অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে রয়েছে চিকনাগুলো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, খাসিয়া, জয়ন্তিয়ার প্রধান এই পাহাড়গুলো ওই অঞ্চলে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো। এই নিয়ে মোটামুটি যে আমরা জানি যে বাংলাদেশের মোট ভূমির যে 12% পাহাড়ি এলাকা, তার মধ্যে এই 2 অঞ্চলটি রয়েছে, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এরপরে আমরা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে আমরা যে বাংলাদেশের যে দ্বিতীয় অঞ্চলটি রয়েছে, সেটাকে বলা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এটি হচ্ছে বাংলাদেশের মোট ভূমির 8% এলাকা নিয়ে এই অঞ্চলটি গঠিত। আনুমানিক আজকে থেকে প্রায় 25,000 বছর পূর্বের সময়টাকে আমরা প্লাইস্টোসিন কাল বলা হয়ে থাকে। এই সময় আন্তঃবরফ গলা পানিতে প্লাবন বা বন্যার সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হয়। প্লাবন মানে বন্যার মতো আর কি, বন্যা। তো এই প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে। যদিও আমাদের দেশটা ছোট, কিন্তু এখানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিন্তু অনেক বৈচিত্র্যময়। তো আমরা কী ভাগে ভাগ করা হয়েছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে? একটি হচ্ছে বরেন্দ্রভূমি অঞ্চল, আর একটা মধুপুরের ভাওয়ালের গড় অঞ্চল, আর একটা হচ্ছে লালমাই পাহাড়। আমরা পরের স্লাইডটাতে বিস্তারিত এই বিষয়ে জানবো। যে আমরা একটু দেখে নিই বরেন্দ্রভূমি অঞ্চল। আসলে আমরা যারা উত্তরবঙ্গে বসবাস করি, বিশেষ করে দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলটাকে
তো এই বরেন্দ্র ভূমি অঞ্চল এটা বিস্তীর্ণ অঞ্চল একটি, নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশ বিশেষ নিয়ে এই বরেন্দ্র ভূমিটা গঠিত বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশের। এর আয়তন ৯,৩32 কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের হয়ে থাকে। প্লাস্টিনসিয়ান কালে এটা একটি ধাপ। আরেকটি ধাপ হচ্ছে যে মধুপুর এবং ভাওয়ালের গড় অঞ্চল। এটি আমরা জানি যে এই নিয়ে আমাদের ইতিহাসেও বিভিন্ন ধরনের পড়া রয়েছে যে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর এবং ভাওয়ালের সমানসমূহ গঠিত। এর আয়তন 4,103 বর্গ কিলোমিটার, 4,103 বর্গ কিলোমিটার। আর বরেন্দ্র ভূমির আয়তন ছিল 9,320 কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 30 মিটার। আর বরেন্দ্র ভূমির উচ্চতা ছিল 6 থেকে 12 মিটার। এ হচ্ছে আমরা মধুপুর এবং ভাওয়ালের গড় অঞ্চল। তোমরা যারা জানো যে দেখো যে ময়মনসিংহ অঞ্চলটা, ময়মনসিংহ টাঙ্গাইল ঢাকার পাশেই গাজীপুর এবং ঢাকা জেলার অংশবিশেষ নিয়েই কিন্তু এই অঞ্চলটা গঠিত। এরপর আমরা যেটা দেখব যে লালমাই পাহাড়। প্লাস্টিনসিল কালের তৃতীয় ধাপ হচ্ছে লালমাই পাহাড়। লালমাই এটি ঐতিহাসিক একটি জায়গা। এখানে অনেক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনও রয়েছে। এটি কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে, লালমাই থেকে ময়নামতি যে আমাদের যে বৌদ্ধ বিহার যে রয়েছে ময়নামতি শালবন বিহার, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টি বিস্তৃত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার। এই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার। এই অঞ্চলে মাটির বৈশিষ্ট্য হচ্ছে এর রং হচ্ছে লালচে, মাটি নুড়ি, বালি এবং কঙ্কর মিশ্রিত। এবং আমরা যে আমাদের বাংলাদেশের যে ইতিহাস অনেক প্রাচীন, এখানে এই বাংলাদেশ অঞ্চলে যে একেবারে প্রাচীনকাল থেকেই মানুষের একটি বসবাসের ভূমি ছিল, তার নিদর্শনগুলো কিন্তু আমরা এই ময়নামতি পাহাড়েই কিন্তু পেয়েছি। এর ইতিহাস বইয়ে তোমরা এর আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে অন্য ক্লাসগুলোতে, ছোটো ক্লাসগুলোতে। যাই হোক, প্লাস্টিনসিয়ান কালের সোপানসমূহকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বরেন্দ্র ভূমি, আরেকটি মধুপুর ও ভাওয়ালের গড় এবং আরেকটি হচ্ছে লালমাই পাহাড়। এই 3টি বিষয় আমরা জানলাম। তো এখন আমরা শেষ ধাপ, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের যে শেষ অংশটি রয়েছে সেটাকে বলা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আসলে আগের যে 12% যে ছিল তোমার টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 8% প্লাস্টিনসিয়ান কালের সোপানসমূহ, আর বাদবাকি যে অংশটুকু রয়েছে তার অর্থাৎ বাংলাদেশের মোট ভূখণ্ডের 80% যে নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি, এই সমভূমিটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এখানে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। এই বন্যার সাথে সাথে পলি আসে এবং এই পলির সাথে সাথে এই মাটিতে পলিমাটি সঞ্চিত হয়ে যে সমভূমিটি গঠিত হয়েছে সেটাকেই বলা হচ্ছে প্লাবন সমভূমি। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পাহাড় থেকে চলে আসা পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই প্লাবন সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুবই গভীর, ভূমিও খুবই উর্বর, যেহেতু এটি পলি দ্বারা গঠিত মাটি। তো এই মাটিগুলোকে আবার সাম্প্রতিককালে প্লাবন সমভূমিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন পলল সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি এবং স্রোতজ সমভূমি। তো আমরা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের যে 3টি বৈশিষ্ট্য রয়েছে, একটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, আরেকটি হচ্ছে প্লাস্টিনসিয়ান কালের সোপানসমূহ, আরেকটি হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই 3টির সম্পর্কে আমরা জানলাম। যে তোমরা ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাবা যে জায়গায় মানুষের খাদ্যের সংস্থান রয়েছে, যে জায়গায় মানুষের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বা যে কোনোভাবে যোগাযোগ করা সহজ হয় এবং যেখানে খাদ্যের সংস্থান রয়েছে, পানির সংস্থানের সেই জায়গাগুলোতেই কিন্তু তোমার জনবসতি গড়ে ওঠে বেশি। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথিবীতে বাংলাদেশের স্থান হচ্ছে, জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান হচ্ছে 9ম। এখন হয়তো আরও সামনে এগিয়ে এসছে। ভূখণ্ডের তুলনায় এদেশের জনসংখ্যার ঘনত্ব ডেন্সিটি অনেক বেশি এবং জনসংখ্যা বৃদ্ধির হারও অনেক বেশি। কিন্তু আদমশুমারি 2011 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 14,97,00,000 ছিল। তারপরে আরও অনেক জরিপ হয়েছে, সেই জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এখন অনেক, প্রায় 18 কোটির কাছাকাছি। তো সেই সময়কার জনসংখ্যার রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.37% এবং প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব ছিল 1015 জন।
প্রাকৃতিক গঠনের বিভিন্নতার কারণে এদেশের অঞ্চলভেদে জনসংখ্যার ঘনত্বের পার্থক্য দেখা যায়। কেন পার্থক্য দেখা যায়? তোমাদের প্রথমে আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য রাখলে আমরা দেখতে পাই যে যে জায়গায় মানুষের খাদ্যের সংস্থান রয়েছে, পানির সংস্থান রয়েছে, যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতা রয়েছে, সেই জায়গাগুলোতেই কিন্তু মানুষ বেশি জনবসতি গড়ে তুলেছে বা সভ্যতাগুলো গড়ে উঠেছে। ঠিক একইভাবেই ভূপ্রাকৃতিক গঠনের বিভিন্নতার কারণে এদেশের অঞ্চলভেদে জনসংখ্যার ঘনত্বের পার্থক্য দেখা যায়। যেসব অঞ্চলে কাজের সুবিধা বেশি, যেসব অঞ্চলে জীবিকার সন্ধানে বহু মানুষ জড়ো হয়, যেসব স্থানে ইন্ডাস্ট্রি কলকারখানা রয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো, সেসব স্থানেই মূলত বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বটা বেশি। সেসব স্থানে জনবসতি স্বাভাবিক কারণেই বেশি হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং জলবায়ুর উপরও কিন্তু জনসংখ্যা অঞ্চলভেদে তারতম্য হতে পারে। তো বাংলাদেশ একটি জনবহুল দেশ, এটা 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 তো বলার অপেক্ষায় রাখে না। এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতিও বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। আমাদের আবাদি জমি, চাষাবাদযোগ্য জমি কমে যাচ্ছে। এদেশের প্রয়োজনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ অনেক কম। ইতিমধ্যে গ্রাম এবং শহরের বাসস্থান সমস্যা দেখা দিয়েছে। কৃষির জমিগুলো উত্তরাধিকারদের মধ্যে যারা বংশ পরস্পরায় বণ্টিত হতে হতে খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। অনেক আবাদি জমিতে মানুষ বসতবাড়ি গড়ে তুলছে, ফলে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। 1974 সালে মাথাপিছু জমির পরিমাণ ছিল বাংলাদেশের 0.28 একর। বর্তমানে তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে 0.25 একর। এটা খুবই একটি লক্ষণীয় বিষয় এবং খুবই একটু চিন্তার বিষয় যে দিন দিন বাংলাদেশের মাথাপিছু জমির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমরা বিশদ আলোচনা করলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 4র্থ অধ্যায়ের ভূপ্রকৃতি এবং জলবায়ু বিষয়ক যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের যে আলোচনা ছিল বাংলাদেশ বিষয়ক, সেটি নিয়ে আমরা যে বিষয়গুলো জানলাম সেই বিষয়ে তোমাদের একটি মৌখিক মূল্যায়নের জন্য আমি তোমাদেরকে দিব যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কেন বলা হয়। কারণ বদ্বীপের কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা জানি যে দুই পাশে বাংলাদেশের বয়ের মতো আকৃতি, তাই বলেই সেটাকে বদ্বীপ বলা হয় না। এর আরও কতগুলো বৈশিষ্ট্য আছে, আমরা আগে থেকে এগুলো ছোটো ক্লাসে আমরা সাধারণ জ্ঞানে পড়েছি। তো বাংলাদেশ একটি বদ্বীপ, এটিতে একটি ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছেই। এটা বাংলাদেশ কেন অন্যতম পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিকভাবে বাংলাদেশকে কয়টিভাবে বিভক্ত করা হয়েছে, এবং টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কী কী, এবং প্লাস্টোসিন কালের সোপানসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কী কী, তোমরা এগুলো নিশ্চয়ই অবগত হলা এবং নিশ্চয়ই এগুলো তোমরা পাঠ্য বইয়ের আলোকে এবং আজকের যে ক্লাসের আলোকে নিশ্চয়ই তোমরা আয়ত্ত করতে পারবা বা পারছো। আমরা স্কুল খুলে নিশ্চয়ই এই বিষয়ে তোমাদের মূল্যায়ন করব। তো এই ছিল আজকের ক্লাসের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা, এবং বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত সেটাও জনসংখ্যার অনুপাতে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের আলোকে বাংলাদেশের বর্তমান অবস্থান কি, মাথাপিছু জমির পরিমাণ আগে কত ছিল এখন কত জন, সেটাও নিশ্চয়ই আমরা অবগত হয়েছে। তো এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করছি। আমরা প্রথমেই বলছি আজকে পাঠ শেষে আমরা কী কী জানবো। আজকে পাঠ শেষে আমরা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কত প্রকার ও কী কী জানলাম, সেই যে 3 প্রকার যে রয়েছে, যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাস্টোসিন কালের সোপানসমূহ, এবং যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, বাংলাদেশের মোট ভূখণ্ডের কত % এলাকা জুড়ে এগুলো গঠিত, এবং এগুলোর সাথে মানুষের জীবন জীবিকার অনেক বিষয় জড়িত রয়েছে। এবং একজন বাংলাদেশের সুনাগরিক হিসেবে বাংলাদেশ সম্পর্কে জানা আমাদের কিন্তু সকলেরই একটি দায়িত্ব বা কর্তব্য রয়েছে। আমরা নিজের দেশকেই যদি না জানি, আমরা সুইজারল্যান্ড, আমেরিকা, জাপান এদের জেনে কী করব? নিজের দেশ সম্বন্ধে আমার কি প্রাথমিক ধারণা আমাদের থাকতেই হবে একজন সুনাগরিক হিসেবে। তো এই ছিল আজকের পাঠ, তোমাদের 4র্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু বিষয়ক পরিচ্ছেদ 1 বাংলাদেশের ভূপ্রকৃতি বিষয়ের আলোচনা। তো আজকে আলোচনা শেষে আমরা যে বিষয়টা তোমাদের বাড়ির কাজের জন্য দিব, তোমরা এটি তোমাদের বাড়ির SW খাতায় বা বাড়ির কাজের খাতায় তোমরা লিখে নিয়ে আসবা। তো আজকে বাড়ির কাজটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ গঠন করো ও ব্যাখ্যা করো। বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ গঠন ব্যাখ্যা করো। বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের যে শ্রেণীবিভাগ তোমাদের আমরা একটু আগেই বললাম, কয় প্রকার কী কী রয়েছে, কীভাবে গঠিত হয়, অঞ্চলগুলোর বৈশিষ্ট্য কী কী, সেগুলো তোমরা বাড়ির খাতায় লিখে নিয়ে আসবা। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ গঠন ব্যাখ্যা করো। তো এই ছিল সবাইকে
আজকের ক্লাসে দেখার জন্য বা অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, মাস্ক ব্যবহার করবা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আমরা না যাই, সুস্থ থাকি সবাই সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।